আমরা ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ অধ্যায় সংবেদী অঙ্গ নিয়ে আলোচনা করব। আমাদের দেহে একটি আজব যন্ত্র, যন্ত্রটির গড়ন এমন নিখুঁত যে এর কথা ভাবতেই অবাক লাগে। যন্ত্রের প্রতিটি অংশ মাপে মাপে বানানো, একটুও কম বা বেশি নেই। আর যন্ত্রটিকে ঠিক ঠিক চালানোর জন্য প্রতিটি অংশ নিজ নিজ কাজ করে চলে, কাউকে কিছু বলতে হয় না। কার কি কাজ সে আপনি বুঝে নিচ্ছে। আমাদের কিছু বুঝার আগেই ঘটনা ঘটে যায়, যেমন চোখের দিক সাই করে একটি মাছি উড়ে এলে অমনি চোখের পাতা গেল বন্ধ হয়ে। অসাবধানে গরম চুলায় হাত পড়লে তুমি হাত সরিয়ে নেবে, পায়ে কাটা ফোটার সাথে সাথে উমাগো বলে কাতরাবে। সারা শরীর জেনে গেল কি একটা পায়ে বিঁধল। আমরা এগুলো অনুভব করতে পারি পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে। পঞ্চ ইন্দ্রিয় মানে কি? পাঁচটা ইন্দ্রিয়, হ্যাঁ, যেটা মানুষ বুঝতে পারে যে কি হচ্ছে না হচ্ছে। এই অধ্যায়ে আমরা পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে আলোচনা করব। দেখো, সংবেদী অঙ্গ। অনিকা এবার বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। ও বরাবরই লেখাপড়ায় ভালো, সবাই বলে ওর মাথা ভালো। মাথা ভালো মানে মগজ ভালো। আমাদের দেহের চালক হচ্ছে মস্তিষ্ক, মস্তিষ্ককে আমরা মগজ বলে থাকি। আমাদের দেহের সব কাজে চলছে মস্তিষ্কের হুকুমে। মস্তিষ্ক থাকে মাথার খুলির মধ্যে, খুলির মাঝখানে বসে আমাদের দেহের বাইরের ও ভিতরের কাজকর্ম চালায়। কিভাবে? চোখ, কান, নাক, ত্বক ও জিহ্বার বাইরে সকল খবরাখবর জোগাড় করে মস্তিষ্ককে জানিয়ে দেয়। চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, জিহ্বা দিয়ে আমরা খাবারের স্বাদ গ্রহণ করি, ত্বক দিয়ে গরম ঠান্ডা তাপ অনুভব করি। এগুলো সংবেদী অঙ্গ। এদের সাহায্যে মস্তিষ্ক জানতে পারে বাইরের সকল খবরাখবর। যেমন তুমি রাস্তা পার হবে, হঠাৎ করে গাড়ি তোমার সামনে এসে পড়লো, তোমার চক্ষু তখনই জানিয়ে দেবে মস্তিষ্ককে। মস্তিষ্ক তখন তোমার মাংসপেশিদের বলবে দাঁড়িয়ে যাও, এখন রাস্তা পারাপারের দরকার নেই। অমনি তোমার পা দুটো দাঁড়িয়ে যাবে। চোখ। আমরা চোখ বা অক্ষি দিয়ে পৃথিবীর সকল জিনিস দেখতে পাই। চোখ কিভাবে গঠিত? মাথার সামনে দুটো অক্ষি কোটরের মধ্যে একজোড়া চোখ থাকে। 6টি পেশির সাহায্যে প্রতিটি চোখ অক্ষি কোটরে আটকানো থাকে। এই পেশিগুলোর সাহায্যে অক্ষিগুলো নড়াচড়া করানো যায়। আমরা যাকে অশ্রু বলি তা হলো চোখের পানি। এই অশ্রু আসে কোথা থেকে? অশ্রু গ্রন্থি থেকে নিঃসৃত তরল, যা চোখের পানি বা অশ্রু নামে পরিচিত। অশ্রু সবসময় চোখকে ভেজা রাখে, বাইরে ধুলাবালি ও জীবাণু পড়লে তা ধুয়ে পরিষ্কার রাখতে সাহায্য করে। চোখের ত্বক স্বচ্ছ আর পেছনের অংশ কালো, তার ফলে আমাদের চোখ হয়েছে ছোট্ট ক্যামেরার মতো। চোখের বিভিন্ন অংশ ও কাজগুলো নিম্নরূপ। চোখের পাতা। চোখের বাইরের আবরণ চোখের পাতা খোলা ও বন্ধ করা যায়। এটা বন্ধ করে চোখকে ধুলাবালি থেকে রক্ষা করা যায়। কনজাংটিভা। চোখের পাতা খুললে চোখের যে অংশটুকু আমরা দেখতে পাই সেই অংশটুকু একটা পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে, তার নাম হলো কনজাংটিভা। ঠিক আছে। অক্ষিগোলক। এটি গোলাকার বলের মতো অঙ্গ। গোলকটি 3 স্তর নিয়ে গঠিত। স্ক্লেরা। অক্ষিগোলকের বাইরে সাদা ও শক্ত পাতলা স্তরটি হল স্ক্লেরা। এটি চোখের আকৃতি রক্ষা করে, এর ভিতর দিয়ে কোনো আলো প্রবেশ করতে পারে না। কর্নিয়া। স্ক্লেরার সামনে চকচকে অংশটি হল কর্নিয়া। এই অংশটি একেবারেই স্বচ্ছ, এর ভিতর দিয়ে আলো চোখের ভিতর প্রবেশ করে। কোরোয়েড। স্ক্লেরা স্তরের নিচের স্তরটি ক্লোরেট। এটা একটা ঘন রঞ্জিত পদার্থের স্তর, এখানে বহু রক্তনালী প্রবেশ করে। আইরিশ। কর্নিয়ার পেছনের কালো গোলাকার পর্দা থাকে, একে আইরিশ বলে। আইরিশের মাঝখানে একটা ছিদ্র থাকে, যাকে পিউপিল বলে। আইরিশ পেশি দিয়ে তৈরি, একে আমরা সাধারণত চোখের মণি বলে থাকি। আইরিশের পেশিগুলো সংকুচিত প্রসারিত হতে পারে। আইরিশের পেশি সংকোচন প্রসারণের ফলে পিউপিল ছোট বড় হতে পারে। এর ফলে আলোকরশ্মি রেটিনায় প্রবেশ করতে পারে। লেন্স। পিউপিলের পেছনে একটি দ্বিউত্তল লেন্স থাকে। লেন্সটির মাঝখানে 2 দিক উঁচু আর আগাটা সরু। লেন্সটি এক বিশেষ ধরনের সিরিয়ালি পেশিতে আটকানো থাকে। এই পেশিগুলো সংকুচিত প্রসারিত হতে পারে। এদের সংকোচন প্রসারণ দরকার মতো লেন্সের আকৃতি পরিবর্তন করতে পারে। রেটিনা। রেটিনা অক্ষিগোলকের সবচেয়ে ভিতরের স্তর। এটি একটি আলোক সংবেদী স্তর। এখানে রড ও কোণ নামে 2টি কোষ রয়েছে। চোখের লেন্সটি চক্ষু গোলকের সামনে ও পেছনে 2টি অংশে বিভক্ত করে। এই অংশগুলোকে প্রকোষ্ঠ বলে। সামনের প্রকোষ্ঠ জলীয় এবং পেছনের প্রকোষ্ঠ এক বিশেষ ধরনের জেলির মতো তরল পদার্থ থাকে, যা চক্ষুগুলোকে আলোকরশ্মি প্রবেশ, পুষ্টি সরবরাহ, চক্ষুগুলোকের আকার বজায় রাখতে সহায়তা করে। চোখের যত্ন। চোখ একটি কোমল অঙ্গ, খুব যত্নে রাখতে হবে। ঠিকমতো যত্ন না নিলে চোখে নানা অসুখ হতে পারে। যেভাবে চোখের যত্ন নেওয়া যায় তা হলো, ঘুম থেকে উঠে বাইরে থেকে আসার পর অবশ্যই পরিষ্কার পানিতে ধুয়ে চোখ দুটি পরিষ্কার করা। চোখ মোছার জন্য পরিষ্কার কাপড় ব্যবহার করা। নিয়মিত সবুজ শাকসবজি ও রঙিন ফলমূল খাওয়া। এগুলো ভিটামিন এ থাকে, এগুলো চোখের জন্য খুবই ভালো। এগুলো খেয়ে রাতকানা রোগ এড়ানো যায়। কান বা কর্ণ। আমরা কি দিয়ে শুনি? আমরা কান দিয়ে শুনি। কান না থাকলে আমরা শুনতে পেতাম না, কথাও বলতে পারতাম না, কারণ কথা বলাটা তো শিখতেই হয় তা শুনে শুনে।
আমাদের মাথার দুই পাশে দুটো কান বা কর্ণ আছে। কর্ণ বা কান আমাদের শুনতে ও দেহের ভারসাম্য রক্ষার প্রধান অঙ্গ হিসেবে কাজ করে। আমাদের কান তিনটি অংশে বিভক্ত: বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। বহিকর্ণ: পিনা, কর্ণকুহর ও কর্ণপট নিয়ে বহিকর্ণ গঠিত। পিনা এটি কানের বাইরের অংশ, মাংস ও কোমলান্থিক দিয়ে গঠিত। শব্দ কর্ণকুহরে পাঠানো এর প্রধান কাজ। কর্ণকুহর: পিনা একটি নালীর সাথে যুক্ত, এই নালীকে কর্ণকুহরও বলে। কর্ণপটক: কর্ণকুহর শেষ হয়েছে একটা পর্দায়, এই পর্দাটির নাম কর্ণপটক। কর্ণপটক বহিকর্ণের শেষ অংশ। মধ্যকর্ণ: বহিকর্ণ অন্তঃকর্ণের মাঝখানে মধ্যকর্ণ অবস্থিত। এটা একটা বায়ুপূর্ণ থলি যার মধ্যে ম্যালিয়াস, ইনকাস ও স্টেপিস নামে তিনটি ক্ষুদ্র ক্ষুদ্র হাড় বা অস্থি রয়েছে। অস্থিসমূহের মাধ্যমে শব্দ তরঙ্গ বা ঢেউ অন্তঃকর্ণে পৌঁছায়। কানের সাথে গলার সংযোগের জন্য একটি নালী আছে। এই নলটির কাজ হলো কর্ণপটকের বাইরে ও ভেতরে বায়ুর চাপ সমান রাখা। অন্তঃকর্ণ: এটি অডিটরি ক্যাপসুল অস্থির মধ্যে অবস্থিত। অন্তঃকর্ণ দুটি প্রধান প্রকোষ্ঠ বিভক্ত: ইউটিকুলাস। অন্তঃকর্ণের এই প্রকোষ্ঠে তিনটি অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত। এদের ভিতরে আছে খুব সূক্ষ্ম লোমের মতো স্নায়ু ও রস। নালীর ভিতরে এই রস যখন নড়ে বা আন্দোলিত হয় তখনই স্নায়ু গুলো উদ্দীপ্ত হয়, আর তখনই সে উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায়। সেকুলাস। অন্তঃকর্ণের এই প্রকোষ্ঠের চেহারা অনেকটা শামুকের মতো পেঁচানো নালিকার মতো। একে ককলিয়া বলে। ককলিয়ার ভেতরে শ্রবণ সংবেদী কোষ থাকে। পেঁচানো নালিকা এক ধরনের রসে পূর্ণ থাকে। কানের যত্ন। কান আমাদের শ্রবণ ইন্দ্রিয়। কানের সমস্যার কারণে আমরা বধির হয়ে যেতে পারি। কানের যত্ন নেওয়ার জন্য যা করতে হয় তা হলো নিয়মিত কান পরিষ্কার করা, গোসলের সময় কান যেন পানি না ঢোকে সেদিকে সতর্ক থাকা, কানের বাইরের কোনো স্তর কোনো বস্তু বা পোকামাকড় ঢুকলে ডাক্তারের পরামর্শ নেওয়া, উচ্চ শব্দে গান না শোনা। নাক। আমরা নাক দিয়ে কোনটা সুগন্ধ না দুর্গন্ধ তা অনুভব করতে পারি। নাক দিয়ে আমরা শ্বাস নেই, ফুলের সুগন্ধ প্রাণ ভরে গ্রহণ করি, আর পচা ময়লা আবর্জনা গন্ধ পেলে নাকে